হ্যালো স্টুডেন্টস, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি এইটা বাকি আছে। এমওটি শেষ হলে আমাদের সিলেবাস ভিত্তিক কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার শেষ হবে। কিন্তু যেহেতু কেমিক্যাল বন্ডিং বা পিরিয়ডিক টেবিল এইগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির বেসটা তৈরি করে, ভিতটা তৈরি করে, সেই কারণে পরবর্তী অর্থাৎ এস ব্লক, পি ব্লক এলিমেন্টস এই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়তে যাব সেখানে দরকার লাগবে এরকম কিছু ছোটোখাটো টপিকস আমাদের এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেই আমরা কভার করে নেব। তবে যেহেতু সিলেবাস ভিত্তিক চ্যাপ্টারটা শেষ হচ্ছে এমওটি পড়ানোর পরেই, ফলে এরপরে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব এবং যে ছোটোখাটো টপিকসগুলোর কথা বললাম সেইগুলো পরবর্তী সময়ে একটা একটা করে ভিডিও আমি এখানে অ্যাড করতে থাকবো, যেগুলো আমাদের পরবর্তী সময়ে এস ব্লক বা পি ব্লক পড়তে গেলে কাজে লাগবে। এখন মলিকুলার অরবিটাল থিওরিতে শুরুতেই আমাকে এটা বলতে হবে যে কেমিক্যাল, আফটারঅল এটা হচ্ছে বন্ড ফর্মেশন থিওরি, কী করে একটা কেমিক্যাল বন্ড মানে কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এবার কোভ্যালেন্ট বন্ডিংয়ের জন্য প্রথম যে থিওরি আমরা পড়েছিলাম সেটা হচ্ছে লুইস অক্টেট থিওরি। সেটা যখন ফেলিয়ার হলো তারপরে এলো ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরিটাও আবার এক্সটেন্ড হলো যখন আমরা কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন জানলাম এবং তারপরে ভিএসিপিআর থিওরি জানলাম। সেইটা করে ভ্যালেন্স বন্ড থিওরিটা আপগ্রেডেড হলো এবং তারপরে আরও কিছু খুচখাচ থিওরি, যেমন ধরো বেন্টস রুল বা ড্র্যাগো রুল, এইগুলো জানার পরে আমাদের ভ্যালেন্স বন্ড থিওরিটা এন্টায়ারলি কমপ্লিট হলো। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে ভ্যালেন্স বন্ড থিওরিতে অনেক কিছু মানে কী বলবো ত্রুটি বা লিমিটেশনস থেকে যাচ্ছে। এগুলোর মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক প্রপার্টি। আমরা যদি ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে অক্সিজেন মলিকিউলের মানে লুইস ডট স্ট্রাকচার, যেটা অক্সিজেন মলিকিউল, সেটা যদি আঁকতে যাই অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি, তাহলে এই হচ্ছে অক্সিজেনের স্ট্রাকচার, যেখানে আমরা দেখি যে অক্সিজেন একটা ডাবল বন্ড তৈরি করে, একটা সিগমা একটা পাই, এই দুটো বন্ড তৈরি করতে 4টে ইলেকট্রন গেছে, 6টা 8টা, এর ক্ষেত্রেও তাই, অর্থাৎ দুটো অক্সিজেনেরই অক্টেট ফিল আপ আছে এবং এই হচ্ছে তার স্ট্রাকচার। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোন পেয়ার অর্থাৎ পেয়ার অফ ইলেকট্রন রয়েছে, অর্থাৎ কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই। সিঙ্গেল ইলেকট্রন যদি না থাকে কোনো সিস্টেমে, আমরা সেই সিস্টেমকে বলি ডায়াম্যাগনেটিক। কিন্তু পরবর্তীকালে এক্সপেরিমেন্টালি অবজার্ভ করা গেল যে অক্সিজেন মলিকিউল অর্থাৎ O2 মলিকিউল এটা ডায়াম্যাগনেটিক নয়, প্যারাম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক যদি হয় তাহলে সেখানে আনপেয়ার ইলেকট্রন থাকতেই হবে, কিন্তু এই ছবি তা বলছে না। তো এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির একটা লিমিটেশন, যে ভ্যালেন্স বন্ড থিওরি মলিকিউলগুলোর ম্যাগনেটিক প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারে না। এছাড়াও বিভিন্ন কম্পাউন্ডের কালার, কীভাবে সে কালারগুলো পাচ্ছে, বা বন্ড এনার্জি, বা ধরো বন্ড অর্ডার কোনো ক্ষেত্রে, এই সমস্তগুলো ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারে না। এইটার জন্য আমাদের দরকার পড়লো নতুন একটা থিওরি, যেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তাহলে লিমিটেশনস অফ ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি could not explain magnetic property of compounds properly. For example, O2 molecule is diamagnetic according to VBT as it has no unpaired electron, যেটা একটু আগে বললাম, but experiments says O2 is paramagnetic. So VBT fails to explain paramagnetic behavior of O2. এরকম আরও অনেক কম্পাউন্ড আছে যাদের ম্যাগনেটিক বিহেভিয়ার VBT এক্সপ্লেন করতে পারে না। সেকেন্ড হচ্ছে ইট কুড নট এক্সপ্লেইন বন্ডিং ইন ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে যাদের অক্টেট ফিল আপ হয়নি, সেই সমস্ত কম্পাউন্ডের বন্ডিং প্রপারলি এক্সপ্লেন করা যায় না ভিবিটি দিয়ে। এমওটি খুব ভালো এটাকে এক্সপ্লেন করতে পারে। থার্ড হচ্ছে ইট ফেইলস টু এক্সপ্লেইন কালার ইন কম্পাউন্ডস। বিভিন্ন কম্পাউন্ডগুলোর কালার কীভাবে আসে, কেন কোনো একটা কম্পাউন্ড কালার্ড হয়, কালারলেস হয়, কালার যদি হয় তাহলে কী কালারের সেটা অ্যাপিয়ারেন্স তার হবে, ইত্যাদি সব কিছুই এক্সপ্লেন করতে পারে এমওটি, ভিবিটি এগুলো পারে না। ফোর্থ হচ্ছে ইট কুড নট এক্সপ্লেইন ফ্র্যাকশনাল বন্ড অর্ডার, দ্যাট ইজ ইট ফেইলস টু এক্সপ্লেইন এক্সিস্টেন্স অফ অড ইলেকট্রন স্পিসিস। যাদের ক্ষেত্রে একটা মলিকিউল বা একটা আয়ন যাই হোক না কেন, স্পিসিসটাতে যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি অড হয়, হ্যাঁ বিজোড় সংখ্যার যদি হয়, তাহলে তাদের বন্ডিং কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেইটা এক্সপ্লেন করতে পারে না ভ্যালেন্স বন্ড থিওরি। এবং তাদের বন্ড অর্ডারগুলো ফ্র্যাকশনাল হয়। আমরা জানি যে বন্ড অর্ডার মানে হচ্ছে রিলেটিভ কটা বন্ড আছে। ধরো O2, অক্সিজেনের মধ্যে দুটো বন্ড আছে, তো বন্ড অর্ডার হচ্ছে 2। বন্ড অর্ডার যত হয় সেটা ওই দুটো অ্যাটমের মধ্যে ততগুলো বন্ডকে রিপ্রেজেন্ট করে। এখন এই যে ফ্র্যাকশনাল বন্ড অর্ডার মানে নাইট্রোজেন আর অক্সিজেনের ভেতরে বন্ড আছে কতগুলো, 2.5টা, আড়াইখানা। দুটো H পরমাণুর মধ্যে এখানে বন্ড কতগুলো আছে, হাফখানা বন্ড, 0.5। এইটা ভিবিটি এক্সপ্লেন করতে পারে না, এমওটি এটার এক্সপ্লেনেশন দিতে পারে।
পাঁচ হচ্ছে ইট ফেলস টু এক্সপ্লেইন রিলেটিভ বন্ড স্ট্রেংথ। এই বন্ড স্ট্রেংথের ব্যাপারটা বন্ড অর্ডার থেকেই আসে আর কি, আমরা পরে ডিটেল আলোচনা করব। ইট ফেলস টু এক্সপ্লেইন এক্সিস্টেন্স অফ C2 মলিকিউল, খুব ইম্পর্টেন্ট। C2 কার্বন দুটো পরমাণু দিয়ে একটা মলিকিউল তৈরি হয় যেখানে দুখানা পাই বন্ড থাকে, কোনো সিগমা বন্ড থাকে না। আমরা জানি যে সিগমা বন্ড সবার আগে তৈরি হয় কোনো কম্পাউন্ডের মধ্যে, তারপরে পাই বন্ড তৈরি হয়। তো এখানে একটাও সিগমা বন্ড নেই, দুটো পাই বন্ড কী করে হয়? এটা একটা এক্সেপশনাল কেস, এটা MOT এক্সপ্লেন করতে পারে, VBT পারে না। ইট ফেলস টু এক্সপ্লেইন আয়োনাইজেশন এনার্জি অর্ডার। দেখো বলছে যে N2 এর আয়োনাইজেশন এনার্জি একটা N পরমাণুর থেকে বেশি, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এটা উল্টে যাচ্ছে। এই অর্ডারটাও VBT এক্সপ্লেন করতে পারে না। তাহলে এই সমস্ত হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশনস, যেইগুলোকে ওভারকাম করার জন্য MOT-কে নিয়ে আসতে হলো। আচ্ছা, ভ্যালেন্স বন্ড থিওরির ত্রুটিটা পড়ার পরে আমরা MOT-তে প্রবেশ করব, অর্থাৎ MOT অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরির বেসিক যে পস্টুলেটসগুলো, মূল যে স্বীকার্য বিষয়গুলো সেইগুলো জানবো। তবে তার আগে VBT এবং MOT-র মূল বেসিক যে ডিফারেন্সের জায়গাটা সেইটা আমি একটু ক্লিয়ার করতে চাইছি। ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলা হচ্ছে যে দুটো অ্যাটম যখন কম্বাইন করে একটা মলিকিউল তৈরি করতে চাইছে, তখন কোনো একটা অ্যাটমের ভ্যালেন্স শেল অর্থাৎ যোজ্যতা কক্ষের ইলেকট্রন, যোজ্যতা কক্ষের হচ্ছে তোমার হাফ ফিল্ড যে অরবিটাল, অন্য একটা অ্যাটমের ভ্যালেন্স শেলের হাফ ফিল্ড অরবিটাল, তারা পরস্পর ওভারল্যাপ করছে এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। এই অবস্থায় দুটো অ্যাটমের ক্ষেত্রেই ভেতর দিকের যে অরবিটালসগুলো আছে, সাপোজ যদি আমি অক্সিজেনের কথা ভাবি, তাহলে অক্সিজেনের 1s2, 2s2 এবং 2p4, তাহলে ওই 2p ওই পার্টিকুলার সাবশেলের যে দুটো তোমার আনপেয়ার্ড ইলেকট্রন আছে বা হাফ ফিল্ড অরবিটাল আছে, তারা পরস্পর ওভারল্যাপ করছে। বাদবাকি যে অরবিটালগুলো 1s, 2s বা 2pরও একটা অন্য যে অরবিটালটা যেখানে কিনা দুটো ইলেকট্রন আছে, তারা কোনোরকমভাবে এফেক্টেড হচ্ছে না, তারা ওই বন্ড ফর্মেশন প্রক্রিয়ায় কোনোভাবেই তারা অংশগ্রহণ করছে না। এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির বক্তব্য। MOT এই জায়গাটাতেই এসে ডিফার করছে। তারা বলছে যে ইলেকট্রন যেহেতু ওয়েভ, তাই জন্য যখন একটা অ্যাটম আর একটা অ্যাটম তারা পরস্পরের কাছে অ্যাপ্রোচ করছে কম্বাইন হওয়ার জন্য, তখন একটা অ্যাটমের নিউক্লিয়াস সে যদি অন্য অ্যাটমের ইলেকট্রনগুলোকে যদি ইলেকট্রনের সাথে যদি ইন্টারাক্ট করে, নিউক্লিয়াস তো অন্য জনের ইলেকট্রনের সাথে ইন্টারাক্ট করবেই, অ্যাট্রাকশন একটা কাজ করবেই। তো বলছে সেই যদি অ্যাট্রাকশন কাজ করে, তাহলে সেটা ভ্যালেন্স শেলের ইলেকট্রনের জন্যও কাজ করবে, বা ভেতরের যে শেলগুলো আছে বা ভেতরের যে অরবিটালগুলো আছে সেখানকার ইলেকট্রনের জন্যও কাজ করবে। হ্যাঁ, এবার কম বেশি হবে, কিন্তু কোনো একটা পার্টিকুলার অ্যাটমের নিউক্লিয়াস অন্য অ্যাটমের প্রত্যেকটা ইলেকট্রন ওয়েভকেই এফেক্ট করবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যখন এই ইন্টারাকশানটা চলছে, তখন দুটো অ্যাটমেরই প্রত্যেকটা অ্যাটমিক অরবিটাল, মানে অ্যাটমগুলোর যে অরবিটাল আর কি, SP, D, F যাই হোক না কেন, যারাই অংশগ্রহণ করুক না কেন, তো প্রত্যেকটা অরবিটাল, কোনো একটা অ্যাটমের প্রত্যেকটা অরবিটাল, তারা সবাই এফেক্টেড হবে এবং তাদের সবার নিজস্ব যে আইডেন্টিটি সেইটা লস হবে। এবং তার পরিবর্তে যখন মলিকিউল তৈরি হয়ে গেল, তখন সেই মলিকিউলের মধ্যে ওই অ্যাটমিক অরবিটালগুলো লুপ্ত হয়ে গিয়ে তার পরিবর্তে নতুন এক ধরনের অরবিটাল তৈরি হবে, যেগুলোকে আমরা বলবো মলিকিউলার অরবিটাল, অর্থাৎ MO। ঠিক আছে, অ্যাটমিক অরবিটালগুলোকে আমরা বলি AO আর মলিকিউলার অরবিটালগুলোকে MO। এবার কি লিখছি দেখো এখানে, এটা হচ্ছে কম্প্যারিজন অফ VBT অ্যান্ড MOT, মানে একটা সিঙ্গেল মানে কি বলবো, মানে একটা বাক্যে যদি আমাদেরকে ডিফারেন্স বলতে বলে তাহলে আমরা কি বলবো। এখানে বলছে অ্যাকর্ডিং টু VBT only those half filled orbitals of combining atoms overlaps। VBT বলছে যে কেবলমাত্র সেই সমস্ত হাফ ফিল্ড অরবিটালগুলোই অ্যাটমের ওভারল্যাপ করবে টু ফর্ম এ মলিকিউল তৈরি করার জন্য, যারা হুইচ বিলং টু দ্য ভ্যালেন্স শেল, অর্থাৎ কেবলমাত্র ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলোই, অর্থাৎ ভ্যালেন্স শেলের হাফ ফিল্ড অরবিটালগুলোই ওভারল্যাপ করবে। অল আদার ইনার অরবিটালস অফ অ্যাটমস রিমেইন আনডিস্টার্বড। ভেতরকার যে অরবিটালগুলো তারা ডিস্টার্ব হবে না, অ্যান্ড রিটেইন দেয়ার আইডেন্টিটি, তাদের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, তাদের যে সত্তা, সেটা বজায় থাকবে। কিন্তু MOT কি বলছে? অ্যাকর্ডিং টু MOT ইন মাল্টি ইলেকট্রন সিস্টেম, যে সিস্টেমে অনেক ইলেকট্রনস থাকে আর কি, ইলেকট্রনস আর অ্যাজিউম টু বি ওয়েভস। ইলেকট্রনগুলোকে ওয়েভ হিসেবে কল্পনা করা হয়। কল্পনা কেন, এটাই বাস্তব। সো দ্য নিউক্লিয়াস অফ ওয়ান অ্যাপ্রোচিং অ্যাটম মাস্ট অ্যাফেক্ট দ্য ইলেকট্রন ওয়েভস অফ অল দ্য অরবিটালস অফ নিয়ার বাই অ্যাটমস। সুতরাং কোনো একটা অ্যাটমের যে নিউক্লিয়াস, সে যখন অ্যাপ্রোচ করছে, তখন তার কাছাকাছি অন্য যে অ্যাটমটা আছে, তার বলছে সবকটা অরবিটালের ইলেকট্রন ওয়েভকেই ওই নিউক্লিয়াস এফেক্ট করবে, মানে ইন্টারাকশান তাদের মধ্যে হবে, ইনার প্লাস আউটার সমস্ত অরবিটালের ক্ষেত্রেই। এবং এই কারণেই কি হয় যে দুটো অ্যাটম যারা কম্বাইন হতে চাইছে,
তাদের প্রত্যেকটা অরবাইটালের আইডেন্টিটি লস হয়। এখানে যেমন ভিভিডিতে বলছি যে রিটেইন দেয়ার আইডেন্টিটি, ইনার অরবাইটালগুলো, এখানে প্রত্যেকটা অ্যাটমিক অরবাইটাল তাদের আইডেন্টিটি লস করে এবং নতুন ধরনের এক ধরনের মলিকিউলার অরবাইটাল তৈরি হয়। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এবার আমরা জানবো এমওটির যে পস্টুলেটসগুলো। প্রথমটা হচ্ছে দেখো, when atoms to be bonded comes closer to each other, যে অ্যাটমসগুলো পরস্পরের সঙ্গে বন্ড তৈরি করবে তারা যখন পরস্পরের কাছাকাছি আসে, দে লুজ দেয়ার আইডেন্টিটি, তারা তাদের নিজস্ব সত্তা বিসর্জন দেয়, অ্যান্ড দেয়ার অরবাইটালস অফ নিয়ারলি সেম এনার্জি গেট ফিউজড টু ফর্ম নিউ অরবাইটালস, এবং সেই দুটো অ্যাটম যারা পরস্পরের কাছাকাছি আসছে তাদের অরবাইটালগুলো যাদের কিনা এনার্জিটা সেম বা নিয়ারলি সেম, কাছাকাছি অথবা একদম এক্স্যাক্টলি সেম, এটা কখন একদম এক্স্যাক্টলি সেম হয় আর কখন কাছাকাছি হয় সেটা আমরা এই পস্টুলেটসগুলো দেখে নিয়ে তারপরে জানছি আর কি। তো তারা যখন কম্বাইন করে তখন নতুন অরবাইটাল তৈরি করে, যেগুলোকে বলা হয় মলিকিউলার অরবাইটাল। আমরা পরে জানবো যে যদি দুটো অরবাইটাল একসঙ্গে পরস্পরের দিকে অ্যাপ্রোচ করে, ধরো হাইড্রোজেনের একটা 1s আর একটা হাইড্রোজেনের একটা 1s, তো দুটো অরবাইটাল যদি পরস্পরের দিকে অ্যাপ্রোচ করে এবং বন্ড তৈরি করে, তো দুটো অ্যাটমিক অরবাইটাল থেকে দুটো মলিকুলার অরবাইটাল তৈরি হবে। যতগুলো অ্যাটমিক অরবাইটাল কম্বাইন করছে ততগুলো মলিকুলার অরবাইটাল তৈরি হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ইন অ্যাটমিক অরবাইটাল ইলেকট্রনস মুভ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অনলি ওয়ান নিউক্লিয়াস। মানে একটা অ্যাটমকে কল্পনা করো, একটা অ্যাটমের মধ্যে একটি নিউক্লিয়াস থাকবে। এবার সেই অ্যাটমের যে ইলেকট্রনসগুলো তারা যে অরবাইটালে আছে, সেই অরবাইটালগুলো বা অর্থাৎ সেই অরবাইটালের মধ্যে থাকা ইলেকট্রনগুলো ওই পার্টিকুলার নিউক্লিয়াসটা দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আচ্ছা, আরেকটা কথা এখানে বলছি, দ্যাট ইজ অ্যাটমিক অরবাইটালস আর মোনোসেন্ট্রিক। অ্যাটমিক অরবাইটালগুলো মোনোসেন্ট্রিক, মানে অ্যাটমিক অরবাইটাল একটাই সেন্টার, একটাই নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত। while in molecular orbitals electron moves under the influence of many nuclei। এই যখন দুটো অরবিটাল পরস্পর ওভারল্যাপ করে গেল তখন কি হচ্ছে, অরবিটালগুলো একটা নির্দিষ্ট নিউক্লিয়াসের নিয়ন্ত্রণাধীন থাকলো না। ঠিক আছে, আমরা এরকমভাবে একটা ছবির মতন করে দেখাতে পারি যে ধরো এরকম একটা অরবিটাল, এটা ধরো একটা অ্যাটমিক অরবিটাল, মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস, এটা আর একটা অ্যাটমিক অরবিটাল, মাঝখানটায় নিউক্লিয়াস এবং এই চারিদিকে হচ্ছে ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, মাঝখানটায় নিউক্লিয়াস এবং চারিদিকে ইলেকট্রন ক্লাউড দ্বারা পূর্ণ। সাপোজ এটা হাইড্রোজেনেরই 1s অরবিটাল, দুটো হাইড্রোজেনের দুটো 1s অরবিটাল। তো যখন তারা মিলিত হওয়ার আগে এই যে ইলেকট্রনগুলো তারা এই নিউক্লিয়াসের দ্বারা নিয়ন্ত্রিত, একটাই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অনলি ওয়ান নিউক্লিয়াস। এই ইলেকট্রন ক্লাউডটাও এই একটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। যখন এইবার তারা মিলিত হয়ে গেল তখন এই পুরো জিনিসটা, পুরো এই সিস্টেমটাকে দেখতে এরকম একটা হয়ে যায়, দুটো একসঙ্গে ফিউজড হয়ে গেছে। এবার নিউক্লিয়াসগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে যে, মুশকিল না অ্যাকচুয়ালি, ঘটনা যেটা ঘটছে যে এই যে ইলেকট্রন ক্লাউড এখন নিজের ঘুরে বেড়ানোর জন্য এতটা জায়গা পেয়ে গেছে, পুরোটা জায়গা জুড়ে ঘুরছে। আবার এরও যে ইলেকট্রন ক্লাউড ছিল সেটাও পুরোটা জায়গা জুড়ে ঘুরছে। অর্থাৎ দুটো অ্যাটমেরই ইলেকট্রনসগুলো তারা কি হচ্ছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বোথ দ্য নিউক্লিয়াস। এখানে যদি অনেকগুলো অরবিটাল একসঙ্গে কম্বাইন্ড হয় তাহলে সেই অনেকগুলো নিউক্লিয়াস সবগুলো ইলেকট্রনকেই তারা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ একটা পার্টিকুলার ইলেকট্রন ক্লাউড কোনো একটা নির্দিষ্ট নিউক্লিয়াসের নিয়ন্ত্রণে আর থাকলো না, সবকটা নিউক্লিয়াসই তাকে নিয়ন্ত্রণ করছে। বিষয়টাকে এরকমভাবে মানে রিলেট করা যায়, ধরা যাক অনেকগুলো ছোটো ছোটো ছেলেমেয়ে তারা একই ক্লাসে পড়ে। এবার তারা যখন নিজেদের বাড়িতে থাকছে তখন শুধুমাত্রই তার যে গার্জিয়ান, সেই গার্জিয়ান তাকে নিয়ন্ত্রণ করছে বা তাকে দেখাশোনা করছে। কিন্তু যদি একটা গেট টুগেদার আয়োজন করা যায় যেখানে অনেকজন গার্জিয়ান তাদের সবার বাচ্চাকে নিয়ে গেল, তো সেইখানে কি হবে, সমস্ত বাচ্চাগুলোকেই, যে কোনো গার্জিয়ান কী করে দেখাশোনা করতে পারে। কোনো একটা বাচ্চা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে নট নেসেসারিলি যে তার গার্জিয়ান এসেই তাকে ওই সময় তাকে হেল্প করবে, অন্য গার্জিয়ানরাও এসে তাকে সেই সময় হেল্প করতে পারে। মানে কোনো একটা পার্টিকুলার বাচ্চা অনেকগুলো গার্জিয়ানের ইনফ্লুয়েন্সের মধ্যে এসে গেল। ব্যাপারটা এখানে এরকমই হয় যে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াস আফটার ওভারল্যাপ কোনো একটা অ্যাটমের ইলেকট্রন ক্লাউড আফটার ওভারল্যাপ অনেকগুলো নিউক্লিয়াসের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে while in MO electron moves under influence of many nuclei, that is MOs are polycentric, অর্থাৎ মলিকুলার অরবিটালগুলো পলিসেন্ট্রিক, মানে অনেকগুলো সেন্টার ওই মলিকুলার অরবিটালে থাকা ইলেকট্রন ক্লাউডগুলোকে নিয়ন্ত্রণ করে।
এখান থেকে আমরা মলিকুলার অরবিটাল বা এমওর একটা ডেফিনিশন দিতে পারি। ডেফিনিশনটা কি, যে এমও ক্যান বি ডিফাইন্ড অ্যাজ রিজিয়ন ইন স্পেস, যেমনটা আমরা আগে অরবিটালকে ডিফাইন করেছিলাম কেমিক্যাল অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার পড়তে গিয়ে। সেখানে আমরা যে অরবিটালকে ডিফাইন করি ওটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। সেখানে সেটার সঙ্গে এটার জাস্ট একটু ডিফারেন্স। কী ডিফারেন্স দেখো, সেখানে আমরা বলি যে অরবিটালস আর ডিফাইন্ড অ্যাজ রিজিয়ন ইন স্পেস। হ্যাঁ, এবার এইটা একটু আলাদা, যে অ্যাসোসিয়েটেড উইথ মেনি নিউক্লিয়াই, এই কথাটা ওইখানে থাকবে না অ্যাটমিক অরবিটালে, কারণ সেখানে তো একটাই অ্যাটমের মধ্যে একটাই নিউক্লিয়াস, সেই তাকে নিয়ন্ত্রণ করবে। হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, পুরোটাই সেম থাকে অ্যাটমিক অরবিটালের ডেফিনিশনেও, শুধুমাত্র এইটুকু আলাদা যে অ্যাসোসিয়েটেড উইথ মেনি নিউক্লাই, এইটুকু খালি আলাদা। 3 নম্বর দেখো বলছে লাইক এওস, অ্যাটমিক অরবিটালগুলোর মতন মলিকুলার অরবিটাল ইন এ মলিকিউল অলসো হ্যাভ ডিফারেন্ট শেপ, সাইজ অ্যান্ড এনার্জি। অর্থাৎ অ্যাটমিক অরবিটালগুলো এসপিডিএফ, তাদের যেমন শেপ, সাইজ, এনার্জি সব আলাদা আলাদা ছিল, এখানেও তাই। যে সমস্ত এমওগুলো তৈরি হবে তাদেরও শেপ, সাইজ এবং এনার্জি আলাদা আলাদা হবে। আবারও লাইক এওস, অ্যাটমিক অরবিটালগুলোর মতন মলিকুলার অরবিটালস ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড বাই এ ওয়েভ ফাংশন সাই নোন অ্যাজ মলিকুলার অরবিটাল ওয়েভ ফাংশন। আমরা যখন শেষের দিকে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন পড়েছিলাম তখন দেখেছিলাম যে অ্যাটমিক অরবিটালগুলোকে এক একটা ওয়েভ ফাংশন দিয়ে ডিনোট করি আমরা। মলিকুলার অরবিটালগুলোকেও সিমিলারলি ওয়েভ ফাংশন সাই দিয়ে ডিনোট করা হয়। দ্য নাম্বার অফ এমও ফর্মড ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ কম্বাইনিং এও। একটু আগে যেটা বলছিলাম যে যতগুলো এও অ্যাটমিক অরবিটাল পরস্পরের সঙ্গে কম্বাইন করবে ঠিক ততগুলোই এমও তৈরি হবে, ইকুয়াল বলেছে। দ্যাট ইজ ইচ কম্বিনেশন অফ 2 এওস প্রডিউস 2 এমওস। অর্থাৎ যে কোনো দুটো অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন সবসময় দুটো এমও তৈরি করবে। এবার এই দুটোর মধ্যে বিটুইন দিস 2 এমও, ওয়ান হ্যাভিং লোয়ার এনার্জি দ্যান কম্বাইনিং এওস, যে দুটো এও পরস্পরের সঙ্গে কম্বাইন করছে, সাপোজ হাইড্রোজেনের 1s এবং 1s, দুটো হাইড্রোজেন পরমাণুর একটার 1s আর একটার 1s কম্বাইন করছে। তো যে দুজন কম্বাইন করছে মানে দুটো এমও তৈরি হবে। তো যে দুটো এমও তৈরি হলো তার মধ্যে একটার এনার্জি কম হবে ওই হাইড্রোজেনের 1s অরবিটালগুলোর এনার্জির থেকে, তাদেরকে আমরা বলবো বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। আর দুটোর মধ্যে আরেকটা যেটা আছে সেটার হ্যাভিং হায়ার এনার্জি দেন কম্বাইনিং এও, সেকেন্ড যে এমওটা তৈরি হবে সেটার এনার্জি 1s অরবিটালগুলো যারা কম্বাইন করেছে তাদের থেকে বেশি হবে। ওটাকে আমরা বলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বা এবিএমও। ঠিক আছে, পরের পয়েন্ট। এবার এটা কেন হয় সেটা আমি এই 6-এর পরে 7 নম্বর পয়েন্টে বলছি, যে কেন এরকম হয়, যে দুজন কম্বাইন করছে তাদের মধ্যে একজনের এনার্জি তার থেকে কম হয় আরেকজনের বেশি হয়ে যায়, এরকম কেন হয় সেটা বলছি। তার আগে এটা দেখো, ইলেকট্রন ফিলিং ইন এমও, মানে এই যে মলিকুলার অরবিটালসগুলো আমরা এখানে লিখলাম যে তাদের নির্দিষ্ট এনার্জি আছে। তো সব থেকে কম এনার্জির যে এমও সেটা সব থেকে নিচে থাকবে আমরা যখন ছবি দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার গ্র্যাজুয়ালি বেশি এনার্জির এমওগুলোকে আমরা ওপরে লিখতে থাকবো। এবার যখন আমরা অ্যাটমিক অরবিটালগুলোতে যখন আমরা ইলেকট্রন দ্বারা পূর্ণ করেছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় আমরা আউটবাউ নীতি মেনে চলেছিলাম যে সবার আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, সব থেকে কম শক্তি যে অরবিটালে সেখানে 1s, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, 3p, তারপর 4s, তারপর 3d, মানে এইভাবে চলবে আর কি। এখানেও সেম, যে ইলেকট্রন ফিলিং ইন এমও লাইক দ্যাট অফ এও টেক্স প্লেস ইন অ্যাকর্ডেন্স অফ আউটবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যান্ড হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। এই সমস্ত সূত্রগুলো মেনেই ইলেকট্রনের ফিলিং হবে। পাউলি এক্সক্লুশন মানে যে কোনো একটা এমওতে, একটা মলিকুলার অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না, যেটা আমরা জানি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল যা বলে যে একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। মলিকুলার অরবিটালের ক্ষেত্রে ওইটা মানে একই রকমভাবে অ্যাপ্লিকেবল, যে যখন ইলেকট্রনের ফিলিং হচ্ছে তখন এক একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো করে ইলেকট্রন। আর হুন রুল কী বলে, যে যখন একই রকম শক্তির যে অরবিটালগুলো থাকে যেটাকে আমরা ডিজেনারেট অরবিটাল বলি, সেখানে প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিয়ে পূর্ণ হবে, তারপর যখন সবগুলো পূর্ণ হয়ে গেল তখন আবার অপোজিট স্পিনে অরবিটালগুলোতে আর একটা করে ইলেকট্রন যেতে থাকবে। সেই সমস্ত রুলসগুলোই এখানে অ্যাপ্লিকেবল, আউবো প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। পস্টুলেটের লাস্ট পয়েন্ট দেখো, বন্ডিং মলিকুলার অরবিটালস আর ফর্মড বাই কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স অফ এওস। অর্থাৎ অ্যাটমিক অরবিটালগুলোর কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের মাধ্যমে বন্ডিং মলিকুলার অরবিটালগুলো তৈরি হয়। এবারে যে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হচ্ছে ওয়েভের একটা প্রপার্টি, যেটা সম্পর্কে তোমরা ডিটেল পড়বে ক্লাস 12-এর ফিজিক্সে, অপটিক্সে, মানে আলোর যেখানে ধর্ম তোমরা পড়বে সেইখানে। আমরা এখানে এই পস্টুলেটসগুলো বলার পরে একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। তো ইন্টারফেয়ারেন্স দু রকমের হয়, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ।
তা বন্ডিং মলিকুলার অরবিটালগুলো তৈরি হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য, সেই কারণে এদের এনার্জি অ্যাটমিক অরবিটালগুলো থেকে কম হয়ে যায়, হেন্স হ্যাভ লোয়ার এনার্জি দ্যান এও অ্যান্ড হ্যাভ মোর স্টেবিলিটি। তাহলে এনার্জি যদি কম হয় তাহলে স্টেবিলিটি বেশি হবেই, তাই বন্ডিং মলিকুলার অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন তার স্টেবিলিটি বেড়ে যায়। আর অ্যান্টিবন্ডিংয়ে উল্টো হয়, ওয়াইল অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালস আর ফর্মড বাই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অফ এও অ্যান্ড হেন্স হ্যাভ হায়ার এনার্জি। হায়ার এনার্জি মানে লেস স্টেবিলিটি, তাই অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন সিস্টেমের স্টেবিলিটি কমে যায়। পস্টুলেটসের পরে আমাদের ফরমেশন অফ এমও কী করে তৈরি হয় সেটা জানতে হবে, কিন্তু ফরমেশন জানার আগে জানতে হবে যে কন্ডিশনস ফর ফরমেশন অফ এমও, অর্থাৎ এমও তৈরি হওয়ার শর্তগুলো কী কী। এখানে একটা কথা বলে রাখি আমি, যে পস্টুলেটের যে পয়েন্টসগুলো সেইগুলো দেখে নেওয়ার পরেই আমরা অনেকেই কী করি, সরাসরি চলে যাই প্রবলেম, মানে যে পোর্শনটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরির মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শনটা, সেটা হচ্ছে ইলেকট্রনের ফিলিং, কীভাবে মলিকুলার অরবিটালগুলোতে ইলেকট্রন যাবে এবং তার যা কনসিকুয়েন্সেস। কিন্তু সেইটুকু পড়লে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের জন্য সেটা সাফিসিয়েন্ট, কিন্তু যদি যখন তোমার নিট বা জেই মেন অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এইগুলোর কথা যখন তুমি ভাবছো, তখন কিন্তু এর ভেতরের যে থিওরিগুলো আছে সেগুলো খুব ডিটেলে জানতে হবে, কারণ সমস্ত জায়গা থেকেই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। বিশেষ করে যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয়, যদি ধরো ওই ইলেকট্রনিক কনফিগারেশন সংক্রান্ত যে প্রবলেমগুলো সেইগুলো না দিয়ে যদি কোনো থিওরিটিক্যাল প্রশ্ন হয় যেখানে 4টে সেন্টেন্স দিয়ে দিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস অর ইনকারেক্ট বা কারেক্ট, তখন কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। সেই কারণে এই থিওরিগুলো যেগুলো এরপর এখন আমি শুরু করছি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একই সঙ্গে। তবে তার আগে এটা দেখে নাও যে এই যে কন্ডিশন অফ ফরমেশন অফ এমও তখনই তৈরি হবে যখন অ্যাটমিক অরবিটালগুলো লিনিয়ারলি কম্বাইন্ড হতে আসবে। আমরা এটাকে বলি LCAO মেথড, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। অ্যাটমিক অরবিটালগুলো লিনিয়ারলি সরলরৈখিকভাবে পরস্পরের সঙ্গে এসে কম্বাইন্ড হচ্ছে। এইটা আবিষ্কার করেন বিজ্ঞানী হুন্ড এবং মুলিকেন, এরা দুজন। তো এর বক্তব্য কী হচ্ছে, প্রথমটা হচ্ছে কম্বাইনিং এও যারা কম্বাইন করছে শুড হ্যাভ সেম অর নিয়ারলি সেম এনার্জি, যেটা শুরুতেই আমরা বলছিলাম। এটার মানে কি, মানে হচ্ছে যখন ধরো একটা 1s অরবিটাল আরেকটা অ্যাটমের 1s অরবিটালের সঙ্গে কম্বাইন্ড হচ্ছে তখন সেই কম্বিনেশনটা হবে, ঠিক আছে, কারণ এদের এনার্জি সেম বা নিয়ারলি সেম। কিন্তু যদি 1s এর সঙ্গে 2s কম্বাইন করতে আসে বা 2p কম্বাইন করতে আসে তাহলে হবে না, কারণ 1s আর 2s এর এনার্জি কিন্তু সেম নয় যে কোনো সিস্টেমের ক্ষেত্রে। এবার আমরা এখানে দুটো শব্দ ব্যবহার করছি, একটা হচ্ছে সেম, একটা হচ্ছে নিয়ারলি সেম। এটা কেন? এবার দেখো, যখন হাইড্রোজেন মলিকিউল তৈরি হবে তখন কি হবে, একটা হাইড্রোজেন অ্যাটমের 1s আর একটা হাইড্রোজেন অ্যাটমের 1s, তো এদের হচ্ছে এনার্জি হচ্ছে সেম, দুটোই যেহেতু হাইড্রোজেন অ্যাটম তো দুজনেরই 1s এর এনার্জি সেম হবে। কিন্তু ধরো যখন কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, হেটেরো অ্যাটম, দুটো অ্যাটম আলাদা আলাদা, তাহলে এবার যদি এদের 1s কম্বাইন করে, এখন কার্বনের 1s আর অক্সিজেনের 1s এদের এনার্জি সেম নয়, কিন্তু যেহেতু দুজনেই 1s তাই এদের এনার্জিটা নিয়ারলি সেম। তো ঠিক আছে, তা এরা হচ্ছে কম্বাইন করবে। নিয়ারলি সেম কথাটা অ্যাপ্লিকেবল হচ্ছে এই হেটেরোনিউক্লিয়ার মলিকিউলগুলোর জন্য, আর হোমোনিউক্লিয়ার মলিকিউলগুলোর জন্য সেম কথাটা অ্যাপ্লিকেবল। কম্বাইনিং অ্যাটমিক অরবিটালস শুড হ্যাভ সেম সিমেট্রি অ্যারাউন্ড দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আমরা নিশ্চয়ই জানি, আমরা এরপর যতবার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস কথাটা ব্যবহার করব ততবার শুধু INA লিখব, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এবার সেম সিমেট্রি মানে কি, মানে ধরো PX অরবিটালের সঙ্গে PX অরবিটাল যদি কম্বাইন করতে আসে সেই কম্বিনেশন পসিবল, ঠিক আছে। PZ এর সঙ্গে যদি PZ বা PY এর সঙ্গে PY কম্বাইন করতে আসে সেই কম্বিনেশনটা পসিবল, মানে ওভারল্যাপ হবে এবং মলিকুলার অরবিটাল তৈরি হবে। কিন্তু যদি অন্যরকম হয়, PX এর সঙ্গে যদি PY কম্বাইন করতে আসে বা PX এর সঙ্গে PZ বা PY এর সঙ্গে PZ, এরা যদি কম্বাইন করতে আসে এই কম্বিনেশন হবে না, সিমেট্রিটা সেম থাকতে হবে। থার্ড হচ্ছে কম্বাইনিং এও শুড ওভারল্যাপ এফেক্টিভলি ফর প্রপার ফরমেশন অফ এমও, ঠিক আছে। ওভারল্যাপটা খুব এফেক্টিভলি হতে হবে যাতে করে এমওটা খুব ভালোভাবে তৈরি হতে পারে। এমও তৈরি হওয়ার যে কন্ডিশনগুলো সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এবার এমও কী করে তৈরি হয় তার থিওরিটা দেখবো আগে, তারপরে হচ্ছে এমওগুলো কী কী নামের এমও তৈরি হয়, কীভাবে তৈরি হয় ডিটেলে সেগুলো জানবো। তাহলে সবার আগে হচ্ছে আমাদের ফরমেশন অফ এমও, তারপরে আমরা যে হেডিংটা দেবো পার্টিকুলার এমওগুলো কী করে তৈরি হয় এক্সাম্পলগুলো দেখার সময় সেটার আমরা হেডিংটা দেবো যে ডেজিগনেশন অফ এমও। তাহলে প্রথমে ফরমেশনটা কীভাবে হয় আমরা থিওরিটিক্যালি দেখছি। তো ধরা যাক আমরা জানি যে অ্যাটমিক অরবিটালগুলো হচ্ছে ওয়েভ, তাদেরকে ওয়েভ ফাংশন সাই দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবার যখন অ্যাটমিক অরবিটালগুলো কম্বাইন্ড হবে তখন যে এমও তৈরি হবে, এমওগুলোকেও আমরা কোনো একটা
ওয়েভ ফাংশন দিয়ে ডিনোট করতে পারবো। আমরা সবার আগে ধরে নিচ্ছি যে দুটো অ্যাটম আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে, দুটো অ্যাটম, এই দুজন কম্বাইন হবে, এর ওয়েভ ফাংশন হচ্ছে সাই এ, এর ওয়েভ ফাংশন হচ্ছে সাই বি, ঠিক আছে। এখন এই ওয়েভ ফাংশনগুলো কি ডিনোট করে? ইলেকট্রন ওয়েভের অ্যাম্প্লিটিউডকে ডিনোট করে। যদি আমরা ওয়েভটাকে আঁকি তাহলে তার যে অ্যাম্প্লিটিউড সেটাকে ডিনোট করে হচ্ছে এই সাইগুলো। এবার এরা যখন কম্বাইন্ড হচ্ছে তখন দুটো এমও তৈরি হচ্ছে। আমরা বলবো যে, আমরা লিখব যে when psi A and psi B combines, two MOs are formed. তাদের কম্বিনেশনটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম, psi ইকুয়াল টু psi A প্লাস মাইনাস psi B, ঠিক আছে। আমি দুটো শব্দ ব্যবহার করেছিলাম, যে ইলেকট্রন ওয়েভের ইন্টারফেয়ারেন্স মানে হচ্ছে মিক্সিং অফ ওয়েভ। এবার একটা কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে যেখানে একটার সঙ্গে অন্যটা জুড়ে যাবে, মানে অ্যাডিটিভ। আর যেটা ডিস্ট্রাকটিভ সেটা হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে, সাবট্রাকটিভ, ঠিক আছে। শুরুতে একটা কথা এখানে লিখে রাখি, সেটা হচ্ছে যে ইন্টারফেয়ারেন্স means mixing of waves, ঠিক আছে। এবার কি বললাম, যেটা কনস্ট্রাকটিভ সেটা হচ্ছে অ্যাডিটিভ, মানে যোগ হবে। আমরা এখানে লিখবো যে সাই বন্ডিং মলিকিউলার যেটা তৈরি হয়, বন্ডিং এমও, সেটা আমরা বললাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স তৈরি হয়, অর্থাৎ সাই এ প্লাস সাই বি, ঠিক আছে। আর অ্যান্টি বন্ডিং যেটা সাই এ বি এমও, দুটো তৈরি হচ্ছে, এখানে দুটো সাই তৈরি হচ্ছে, সাই এমও দুখানা তৈরি হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে বন্ডিং, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, অ্যান্ড দিস ইকুয়াল টু সাই এ মাইনাস সাই বি। আচ্ছা, এবারে একটা জিনিস ভাবো, আমরা এর আগে পড়েছি যেমন সাই দিয়ে হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশনকে ডিনোট করা হয়, তেমনি সাই এর যদি আমরা স্কোয়ার নিই, পার্টিকুলার ওয়েভ ফাংশনটার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে না, কিন্তু সাই স্কোয়ারটা কী ডিনোট করে? ইলেকট্রনের প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইন এ সার্টেন রিজিয়ন, একটা রিজিয়নের মধ্যে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা, সেইটা ডিসাইড করে কে? সাই স্কোয়ার। তাহলে আমরা যদি এবার এই যে সাই বিএমও বা সাই এবিএমও, এদের যদি আমরা স্কোয়ার নিই, তাহলে ওই পার্টিকুলার মলিকিউলার অরবিটালটাতে ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, সেটাকে আমরা সেটা আমরা বুঝতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যে ধরো আমরা যদি সাই বিএমও এটা যদি আমি স্কোয়ার নিই, ঠিক আছে, আমি এখানে একটা আলাদা হেডিং করছি, যে এই দুটো জেনে নেওয়ার পরে আমরা প্রথমে বন্ডিং মলিকিউলার অরবিটাল নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, ঠিক আছে। এটুকু হচ্ছে আমাদের কি বলবো ইন্ট্রোডাকশন, যে দুটো অ্যাটমিক অরবিটাল ছিল, তারা যখন কম্বাইন করছে, একবার কনস্ট্রাকটিভ একবার ডিস্ট্রাকটিভ, মানে অ্যাডিটিভ বা সাবট্রাকটিভ, তাদের মধ্যে কম্বিনেশন হচ্ছে, মিক্সিং হচ্ছে। এইবার প্রথমে আমরা বিএমওটাকে নিয়ে আলোচনা শুরু করলাম, যে এর যে আমি যদি স্কোয়ার বানাই, তাহলে দিস ইকুয়াল টু নিশ্চয়ই এরকম হবে, যে সাই এ প্লাস সাই বি হোল স্কোয়ার, এই ইকুয়েশান থেকে আসবে এটা। এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে সাই এর স্কোয়ার সাই বি স্কোয়ার প্লাস 2 সাই এ সাই বি। খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, আমি এখানে লিখছি ওয়েভ ফাংশন, আর আমি যদি লিখি যে প্রবাবিলিটি ডেনসিটি বলা হয় অনেক সময়, বা আমরা ইলেকট্রনিক চার্জ ডেনসিটিও বলতে পারি এটাকে, ঠিক আছে। এই যে পার্টিকুলার এটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রন প্রবাবিলিটি ডেনসিটি অর ইলেকট্রন চার্জ ডেনসিটি। এই চার্জ ডেনসিটি মানেই হচ্ছে ডেনসিটি যেখানে বেশি হবে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সেখানেই বেশি। এবার যেটা বলছিলাম, যে যদি একটা পার্টিকুলার অ্যাটমের কথা ভাবি, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে সাই এ স্কোয়ার, সেকেন্ডটার সাই বি স্কোয়ার। তাহলে এই দুজন যখন পরস্পর কম্বাইন্ড হচ্ছে, তখন এদের যোগফলটা কি হওয়া উচিত? যোগফল হওয়া উচিত, দুজনের প্রবাবিলিটির যোগফল কত হওয়া উচিত, বা প্রবাবিলিটি ডেনসিটির যোগফল কত হওয়া উচিত? সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার, এইটুকু, দুজন যেহেতু কম্বাইন্ড হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে যখন কম্বাইন্ড হয়ে যখন তারা বন্ডিং মলিকুলার অরবিটাল বানালো, তখন তাদের টোটাল কম্বিনেশনটা হচ্ছে সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার, তো আছেই, একটা এক্সট্রা পার্ট এসে যাচ্ছে। এই এক্সট্রা মানে হচ্ছে এই দুজনের ইন্ডিভিজুয়াল যা প্রবাবিলিটি ডেনসিটি,
দুজন যারা কম্বাইন হতে আসছে, দুজনের ইন্ডিভিজুয়াল যা প্রবাবিলিটি ডেন্সিটি তারা যখন কম্বাইন্ড হবে সেই দুটোর যোগফল হওয়া উচিত, কিন্তু সেটা না হয়ে সঙ্গে আরও একটু বেশি হয়ে যাচ্ছে। এই যে বেশি হয়ে গেল, আমরা এইখান থেকে বলতে পারি যে সাই বিএমও তার যে স্কোয়ারটা সেটা এই যে সাই এ স্কোয়ার আর সাই বি স্কোয়ার এই দুটোকে সিম্পলি যোগ করলে যা হওয়া উচিত তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? এর সঙ্গে এইটুকু এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে এই যে বেশি হয়ে গেল এর মানেই হচ্ছে যে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি বেড়ে গেল, মানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কোথায়? বন্ডিং মলিকুলার অরবিটালে। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো যে দুটো অ্যাটমিক অরবিটাল ছিল যাদের একজনের প্রবাবিলিটি ডেন্সিটি সাই এ স্কোয়ার আর একজনের সাই বি স্কোয়ার, তারা যখন পরস্পর কম্বাইন হয়ে গেল, কম্বিনেশনটা শুধুমাত্র এইটুকু না হয়ে তার সঙ্গে একটা এক্সট্রা টার্ম এসে গেল, সেই কারণে টোটাল চার্জ ডেন্সিটি বা টোটাল প্রবাবিলিটি ডেন্সিটিটা অনেকটা বেড়ে গেল। এটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। এবার এটাকে যদি আমরা মানে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা অ্যাডিটিভ যে কম্বিনেশনটা হলো সেটাকে যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে আমাকে এরকমভাবে দেখাতে হবে। ধরো এই ওয়েভটা হচ্ছে, এটা ধরো সাই এ বলে যে অ্যাটমটা ছিল তার ওয়েভ ফাংশন এটা, আর বি নামক যে ওয়েভ ফাংশনটা বি নামক যে অ্যাটমটা তার ওয়েভ ফাংশন হচ্ছে এটা। এবার এই দুজন যখন কম্বাইন্ড হচ্ছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা আমরা লিখতে পারি আরেকটাও টার্ম যেটা হচ্ছে অ্যাডিটিভ কম্বিনেশন। এইটা করলে যেটা হয় যে অ্যামপ্লিটিউড দুটো যোগ হয়ে যাবে, এই অ্যামপ্লিটিউড প্লাস এই অ্যামপ্লিটিউড দুটো একসঙ্গে যোগ হয়ে গিয়ে একটা হলো আর কি। সো এটা হচ্ছে দুজনের যে অ্যামপ্লিটিউড তার যোগফল, এটাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কীভাবে তৈরি হয়, বন্ডিং মলিকুলার অরবিটাল কীভাবে তৈরি হয় সেটা জানার পরে আমরা দেখে নেব যে বন্ডিং মলিকুলার অরবিটালের ক্যারেক্টারিস্টিক্স। এইটা করার পরে আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল অর্থাৎ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কীভাবে হয় সেইটা দেখব। তার আগে এটা দেখে নিই যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফর্মড বাই, মানে বন্ডিং মলিকুলার অরবিটাল ইজ ফর্মড বাই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? প্লাস সাইন দেওয়া আছে। আচ্ছা, এখানে এবি লিখলাম, বা এবি লিখতে পারো বা এখানে বিএমও লিখতে পারো, যা খুশি, ঠিক আছে? আচ্ছা, হ্যাভ লোয়ার এনার্জি কম হয় দেন এও, হেন্স হ্যাভ হায়ার স্টেবিলিটি দেন এও। এই যে এনার্জিটা বন্ডিং মলিকুলার অরবিটাল লেস দেন অ্যাটমিকগুলো, ঠিক আছে? ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজেস বিটুইন দ্য রিজিয়ন অফ টু নিউক্লিয়াই, দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী অংশে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, হুইচ ইজ রেসপন্সিবল ফর মোর স্টেবিলিটি। এইটা আমরা একটা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে পারি। গ্রাফটা আমি আঁকছি এখানে ছোটো করে, একদম ছোটো করে আঁকছি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল দুটো, ধরো এটা একটা, আর এটাকে একটু ছোটো করে দিই হাইটটা, মানে এর অ্যামপ্লিটিউডটা একটু ছোটো করে দিলাম আর কি। এই দুটো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। এরা যখন কম্বাইন্ড হলো, যখন বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো, বন্ডিং মলিকুলার অরবিটালের অ্যামপ্লিটিউড হচ্ছে এই দুটোর যোগফল, ঠিক আছে? এবার এই হচ্ছে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস, এই হচ্ছে আরেকটা নিউক্লিয়াস, একটু দূরে সাইডে সরে গেল ছবিটা। এই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে রিজিয়নটা, এইখানে দেখো অ্যামপ্লিটিউড অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি, ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা এখানে বেশি, যেহেতু দুটো নিউক্লিয়াসের মাঝখানে কি আছে, দুটো নিউক্লিয়াসের মাঝখানে এই অংশটার মধ্যে রয়েছে কেবলমাত্রই ইলেকট্রন। তাহলে দুটো নিউক্লিয়াস, তাদের মাঝে যদি ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা অ্যান্টি বন্ডিংয়ে দেখবো যে দুটো নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, তাহলে দুটো নিউক্লিয়াস আছে পজিটিভলি চার্জ, তাদের মধ্যে যদি ইলেকট্রন না থাকে তাহলে ওই দুটো নিউক্লিয়াসের মধ্যে কী হবে, বিকর্ষণ তৈরি হবে না, সেই কারণে সিস্টেমটা ডিস্টেবিলাইজড হয়ে যাবে। তো আমরা এখানে লিখছি যে ইলেকট্রন প্রেজেন্ট ইন বিএমও লিডস টু অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস, ঠিক আছে? এই দুটো অ্যাটমস বা দুটো নিউক্লিয়াস, অ্যাটমস না লিখে দুটো নিউক্লিয়াস লেখাই ভালো, নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে নিউক্লিয়াই, তোমরা নিশ্চয়ই জানো। আর লাস্ট বলছে বিএমও মে অর মে নট হ্যাভ নোডস মানে সেই অঞ্চল যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা 0, ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি 0 নোড। সেই নোডগুলো বলছে বন্ডিং মলিকুলার অরবিটালে কোনো ক্ষেত্রে থাকে, কোনো ক্ষেত্রে থাকে না, তাহলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এদেরকে রিপ্রেজেন্ট করা হয় সিগমা এবং পাই এই চিহ্ন দিয়ে,
অবশ্য সিগমা পাইয়ের সঙ্গে সঙ্গে ডেল্টা ফাই এসবও হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসটা যেহেতু খুব লিমিটেড, আমরা পড়বো হচ্ছে এমন একটা মলিকিউল যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 20, ঠিক আছে? তাহলে আমি যদি অ্যাটমিক নাম্বার 1 থেকে শুরু করি হাইড্রোজেন, তাহলে 10 অবধি গেলে হচ্ছে নিয়ন। তাহলে নিয়ন যদি বাই এনি চান্স Ni2 বলে কোনো মলিকিউল তৈরি করে, Ni2 মানে দুটো নিয়ন অ্যাটম একসঙ্গে জুড়ে যাচ্ছে, তাহলে 10 20খানা ইলেকট্রনের রেজাল্ট হচ্ছে আর কি, মানে 10টা 20টা ইলেকট্রন। তো সেই 20টা ইলেকট্রন পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস। তার থেকে বেশি যাদের অ্যাটমিক নাম্বার, মানে 10-এর থেকে বেশি যাদের অ্যাটমিক নাম্বার, সেই রকম কোনো অ্যাটম তাদের সঙ্গে অন্য কারোর কম্বিনেশান সেই সব আমাদের দরকার নেই আর কি। তো সেইগুলো যদি থাকতো তাহলে আমরা দেখতাম যে সিগমা পাইয়ের পাশে ডেল্টা বন্ড তৈরি হচ্ছে, ফাই বন্ড তৈরি হচ্ছে, এইসব। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে আমরা এরপর অ্যান্টি বন্ডিং কী করে তৈরি হচ্ছে এটা দেখবো। কিন্তু যেহেতু আমার এইটা বোর্ডে লেখা আছে, সময় বাঁচানোর জন্য আমি কী করছি, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান্টি বন্ডিং আমি এখানেই লিখে দিচ্ছি, শুধু একটু মডিফাই করে। আচ্ছা, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ABMO, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের কী ক্যারেক্টারিস্টিক্স? ফর্মড বাই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এই জন্য মাইনাস সাইন দিয়েছি। এবার ডিস্ট্রাকটিভ হলে কী হয়? হ্যাভিং হায়ার এনার্জি দেন অ্যাটমিক অরবিটাল, এনার্জি বেড়ে যাচ্ছে অ্যাটমিকের থেকে এদের, হেন্স হ্যাভ লোয়ার স্টেবিলিটি দেন AO। এবার এই যে বলছি যে ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজেস বিটুইন দ্য রিজিয়ন অফ টু নিউক্লিয়াই, দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গায় ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। এই কমে যাওয়াটা না অ্যাকচুয়ালি ডিক্রিজেসের পরে ব্র্যাকেটে তোমরা মেনশন করে নাও যে বিকামস 0, প্রায় 0 হয়ে যায়। কীরকম দেখো, আচ্ছা আমি আগের ছবিটাতে এটা দিইনি আর কি, মানে ওয়াই বা এক্স অ্যাক্সিসে কী হবে সেটা দিতে ভুলে গেছিলাম। এটা প্রবাবিলিটি ডেন্সিটিকেই বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ডিস্টেন্স ধরো, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স। তো এবার এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, অ্যাটমের নিউক্লিয়াস হচ্ছে এখানটা। এবার যখন এটা কম্বাইন্ড হচ্ছে, অর্থাৎ অ্যান্টি বন্ডিং যখন বানাতে চেষ্টা করছে, তখন বিষয়টা এরকম এসে দাঁড়ায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস একজনের, এটা হচ্ছে আরেকজনের নিউক্লিয়াস। এবার এই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে অংশটা, এই অংশতে দেখো ইলেকট্রন ডেন্সিটিও 0 হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য আমরা কী বলছি, হুইচ ইজ রেসপন্সিবল ফর লেস স্টেবিলিটি। দুটো নিউক্লিয়াসের মাঝখানে যদি কোনো ইলেকট্রন না থাকে, কিছুই যদি নেই, ফাঁকা থাকে, তাহলে নিউক্লিয়াস রিপালশন হবে, সেটা আমরা এখানে লিখছি। ইলেকট্রন প্রেজেন্ট ইন অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল লিডস টু রিপালশন বিটুইন টু নিউক্লিয়াই। যদি অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রন প্রেজেন্ট থাকে, তাহলে তারা রিপালশন তৈরি করবে, তার ফলে কী হবে, স্টেবিলিটি কমে যাবে রিপালশনের ফলে। আচ্ছা, আবারও এখানটায় আমি চেঞ্জ করিনি। অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল অলওয়েজ হ্যাভ নোডস। বন্ডিং মলিকুলার অরবিটালে নোড থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যান্টি বন্ডিংয়ে নোড থাকবেই। আর এদেরকে রিপ্রেজেন্ট করা হয় সিগমা স্টার, পাই স্টার, এই নাম দিয়ে মাথায় একটা করে স্টার দেওয়া হয়। কোনো মলিকুলার অরবিটালের যদি মাথায় স্টার দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে যে ওটা একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। আচ্ছা, এইবার আমরা দেখে নেব যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা কীভাবে হচ্ছে। এবার ABMO যখন তৈরি হয়, তখন কি বললাম, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়। অর্থাৎ একজনের যদি সাই A আরেকজনের সাই B যদি কম্বাইন হয় দুটো অ্যাটমের, কি বলবো, অ্যাটমিক অরবিটাল। আচ্ছা, আমি এখানটায় লিখি, মানে কম্বাইন্ড হলে পরে যদি ABMO তৈরি হয়, তাহলে দিস ইকুয়াল টু সাই A মাইনাস সাই B হবে, ঠিক আছে? ইলেকট্রন ডেন্সিটি দুটো নিউক্লিয়াসের মধ্যে কমে যাচ্ছে, তাই স্টেবিলিটি এখানে কমে যাবে, ঠিক আছে? এটা কোথাও একটা, আচ্ছা আমরা তো আগে লিখেই রেখেছি, ঠিক আছে, দরকার নেই। এবার যেটা বলছি যে তাহলে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি বা ইলেকট্রনের চার্জ ডেন্সিটি দিস ইকুয়াল টু কী হবে, সাই A মাইনাস সাই B হোল স্কোয়ার। এটাকে আমরা এরকম লিখতে পারি যে সাই A স্কোয়ার প্লাস সাই B স্কোয়ার মাইনাস 2 সাই A সাই B। তাহলে দুজন যদি কম্বাইন্ড হয়, তাহলে তাদের কম্বিনেশনটা দুটোর যোগফল হওয়া উচিত। দুটো যদি A আর B যদি যোগ হয়, মানে কম্বাইন্ড হয় যদি, তাহলে কম্বিনেশনটা এটা হওয়া উচিত। কিন্তু এইটা না হয়ে তার সঙ্গে একটা নেগেটিভ টার্ম এসে জুড়ে যাচ্ছে, এই যে মাইনাস 2 সাই A সাই B। এই নেগেটিভ টার্মটা কী হচ্ছে, টোটাল বিষয়টাকে কমিয়ে দিচ্ছে। তার ফলে আমরা যে অ্যাম্প্লিটিউডগুলো পাবো সেটা কমে যাবে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা ধরো এরকম হচ্ছে, সাপোজ এটা সাই A, আরেকটা যদি এর থেকে সামান্য একটু ছোটো হয়, সো দিস ইজ সাই B। তাহলে এদের যখন কম্বিনেশন হয়, আমরা এখানটায় উপরটায় কি লিখবো, সাবট্রাকটিভ কম্বিনেশন, সাবট্রাকটিভ কম্বিনেশন। আমরা দেখব যে অ্যাম্প্লিটিউড এইটা মাইনাস এইটা হলে যা হয়, সামান্য একটুখানি
এটা পড়ে থাকলো। সো দিস ইজ সাই এ মাইনাস সাই বি। তাহলে আমরা এখানটা একটু লিখে রাখি যে দিস minus 2 psi a psi b term decreases electron density between two nuclei, ঠিক আছে, আফটার কম্বিনেশন হওয়ার পরে দুটো নিউক্লিয়াসের মধ্যেকার ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে এই নেগেটিভ টার্মটা। এটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। তাহলে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সের মাধ্যমে কি করে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো সেগুলো আমরা দেখলাম। এবার তাদের যে বৈশিষ্ট্যগুলো বললাম এইগুলো খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার ওরকম থিওরিটিক্যাল এমসিকিউ, যেখানে 4টে স্টেটমেন্ট দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা ইনকারেক্ট বা কোনটা কারেক্ট সেটা বলো। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো প্রত্যেকটা খুব মাইনিউটলি তোমাদেরকে জেনে রাখতে হবে এবং এগুলো বিশেষ করে এগুলোর কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার আর কি। এবার আমরা দেখবো যেটা ডেজিগনেশন অফ এমও, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের এখানে আপ টু 20 ইলেকট্রন সিস্টেম পর্যন্ত আমাদের পড়তে হয়, ঠিক আছে। সেই বেসিসে আমরা পড়বো যে হোমোনিউক্লিয়ার যে মলিকিউলগুলো আছে H2 থেকে আপ টু নিয়ন Ne2, ঠিক আছে। নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, তাহলে যখন NO2 তৈরি হবে তখন সেখানে 20খানা ইলেকট্রন থাকবে। তো 20খানা ইলেকট্রন পর্যন্ত সিস্টেম হচ্ছে আমাদের সিলেবাসের হচ্ছে ম্যাক্সিমাম জায়গা, এর বাইরে আমরা বেরোবো না। এবার এর ভেতরে কিছু আমরা হেটেরোনিউক্লিয়ার সিস্টেম নিয়ে আলোচনা করবো, যেমন CO, CN-, ঠিক আছে, NO ইত্যাদি। তো তাদেরও ইলেকট্রন সংখ্যা 20-র মধ্যেই হবে। এবার ভাবো যদি 20 অবধি হয়, মানে একটা নিয়ন অ্যাটমের মধ্যে 10টা ইলেকট্রন, সেই 10টা ইলেকট্রন কোন কোন অরবিটালে থাকে? 1s2, 2s2, 2p6। তার মানে আমাদের কাজ হচ্ছে 1s অরবিটাল নিয়ে, 2s অরবিটাল নিয়ে এবং 2p অরবিটাল নিয়ে, ঠিক আছে। তো আমরা বলবো যে যখন দুখানা 1s অরবিটাল পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হয়, দুটো অ্যাটমিক অরবিটাল, তো দুটো মলিকুলার অরবিটাল তৈরি করবে। কী কী? একটাকে আমরা বলবো সিগমা 1s, একটাকে বলবো সিগমা স্টার 1s। সিগমা 1sটা কেন নিচে লিখলাম? কারণ বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি এদের থেকে কম, তাই নিচে লিখেছি। এদের বেশি, তাই উপরে লিখেছি, রাইট। এটা হচ্ছে BMO, এটা হচ্ছে ABMO, বোঝা যাচ্ছে। সিগমা 2s অরবিটাল যখন 2s অরবিটালের সঙ্গে কম্বাইন করবে, সেক্ষেত্রেও দুটো এমও তৈরি হবে। একটা হচ্ছে সিগমা 2s, একটা সিগমা স্টার 2s বা সিগমা 2s এর স্টার, যেভাবে বলবে আর কি। এটা হচ্ছে ABMO, এটা হচ্ছে BMO। এবার 2p-গুলো যখন যুক্ত হবে, তখন ধরা যাক একটা 2pz আর একটা 2pz পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছিলাম যে আমরা জেড অ্যাক্সিসটাকে আমরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরি। সুতরাং ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যখন অরবিটালগুলো অ্যাপ্রোচ করবে, তখন সেখানে সিগমা বন্ডই তৈরি হয়, ঠিক আছে। আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতেও সিগমা বন্ড পাই বন্ড কী করে তৈরি হয় দেখেছিলাম, যে যখন হেড অন কলিশন হয় তখন সিগমা বন্ড তৈরি হয়, আর যখন সাইড ওয়াইজ বা প্যারালাল হয় তখন পাই বন্ড তৈরি হয়। এবার যেহেতু ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি হেড অন কলিশনই হয় তখন সিগমা বন্ড তৈরি হবে। এই যে সিগমা 2s, সিগমা স্টার 2s, এইগুলো লেখার মানে হচ্ছে এটাই যখন সিগমা বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। আমরা এখানে লিখে দিই যে জেড অ্যাক্সিস হচ্ছে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, ঠিক আছে। যখন একটা 2px আর একটা 2px যখন কম্বাইন্ড হয়, তখনও দুটো অরবিটালই তৈরি হবে, দুটো অ্যাটমিক অরবিটাল যুক্ত হয়, দুটো মলিকুলার অরবিটাল, কিন্তু সেগুলো হচ্ছে পাই বন্ড, পাই মলিকুলার অরবিটাল। তার মানে লিখবো পাই 2px এবং পাই 2py, পাই স্টার 2px। একই রকমভাবে যখন 2py এর সঙ্গে 2py যোগ হবে, তখন এখানে তোমরা দুটো অ্যাড করে নাও, নিচেরটা লিখবে পাই 2py, উপরেরটা লিখবে পাই স্টার 2py। এবার সমস্ত স্টারগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর সমস্ত যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো হচ্ছে বন্ডিং এমো, ঠিক আছে। এইবার আমরা একটা একটা করে এক্সাম্পল দেখব। তাহলে আমরা প্রথমে আলোচনা করব SS ওভারল্যাপ, ঠিক আছে। যেহেতু 1s বা 2s একই ব্যাপার, তাই জন্য এটা একটাই আলোচনা করব। একটা SS সিগমা বন্ড তৈরি হওয়া, একটা PP মানে PZ সিগমা বন্ড তৈরি হওয়া, আর একটা ধরো PX পাই বন্ড তৈরি হওয়া। তিনটে এক্সাম্পল আমরা দেখবো এখন। তাহলে SS এর মধ্যে ধরা যাক একটা 1s অরবিটালের সঙ্গে একটা 1s যোগ হচ্ছে, এটা ধরো একটা 1s অরবিটাল, এটা একটা 1s অরবিটাল। এবার অরবিটালগুলোর মধ্যে এই মাঝখানটাতে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই যে উপরে আমি প্লাস সাইন লিখছি, এটা কিন্তু প্লাস সাইন মানে ওটা নিউক্লিয়াস না, কিন্তু
প্লাস সাইনটা হচ্ছে ওয়েভের সাইন, ঠিক আছে? নিউক্লিয়াস হচ্ছে এই মাঝখানটাতে। এবার এরা যখন যুক্ত হচ্ছে তখন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আমরা বলি পজিটিভ ওভারল্যাপ। পজিটিভ ওভারল্যাপ কখন হয়? যখন দুটো অরবিটালের যে ওয়েভের যে ফেজ সেটা যখন সেম হয়। এটা প্লাস হলে এটাও প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস। তো যখন সেম ফেজ ওয়েভ পরস্পর যুক্ত হচ্ছে তখন পজিটিভ ওভারল্যাপ হয়। আমরা বলি এদেরকে যে ইন ফেজ ওভারল্যাপ বা ওই কনস্ট্রাকটিভ ওভারল্যাপ। সেই ক্ষেত্রে ধরা যাক এইটা যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয়, তাহলে এই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবরই আমরা দেখব যে দুটো একসঙ্গে জুড়ে গেছে, দুটো মানে কী বলবো, 1s অরবিটাল পরস্পরের সঙ্গে ওভারল্যাপ হয়ে এইরকম তাকে দেখতে হয়েছে। এবং এই অবস্থায় এই মাঝখানে এটা বাঁ দিকের নিউক্লিয়াসটা আর এই ডান দিকেরটার নিউক্লিয়াসটা এইখানটাতে, ঠিক আছে? এবং এই দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলটাতে পুরো সিস্টেমটা এসে জমা হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে আরেকটু সাইড করে দেখানো বেটার। একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গাতে এই প্লাস সাইনের প্লাস মানে ওয়েভের যে ফেজটা সেটাকে একটু বড় করে দেখালাম। কি তার মানেটা কি? যে এই দুটো নিউক্লিয়াসের মাঝখানের যে অঞ্চলটা সেই অঞ্চলটাতে ইলেকট্রন ক্লাউডটা এসে ঘনীভূত হয়েছে, যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখছিলাম বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে। তাহলে যখন পজিটিভ ওভারল্যাপ তৈরি হয়ে গেল বন্ডিং মলিকুলার অরবিটাল অর্থাৎ সিগমা 1s, ঠিক আছে? আবার যখন এরাই যখন ধরো এটা এটা নিউক্লিয়াস, এবার প্লাসের সঙ্গে মাইনাস ওভারল্যাপ করছে। আমরা দু রকমভাবে দেখাতে পারি এটাকে, প্লাসের সঙ্গে মাইনাস ওয়েভ ফেজ মানে প্লাস সাইন দিয়ে দেখাবো, অথবা যদি আমি এখানটাতেও প্লাস সাইন দিতে চাই তাহলে এখানে নেগেটিভ সাইন দেবো, যে কোনো একটা। তা আপাতত আমি এটাই দিয়ে কাজ করছি কারণ এটা দিয়ে করাটাই বেটার। এরকমভাবে করলে যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ ওভারল্যাপ। এবার বেটার কেন একটাতে প্লাস আর একটা মাইনাস ফেজ দিলে? তাহলে দেখো বেটার কেন সেটা এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে। এটা একটা নিউক্লিয়াস আর এটার আরেকটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা এবং এই নিউক্লিয়াসটা হচ্ছে যথাক্রমে এইটা এবং এইটা। এবার ইলেকট্রন ক্লাউড সব পরস্পর থেকে দূরে সরে গেছে। দুটো নিউক্লিয়াসের মাঝখানে কোনো ইলেকট্রন ক্লাউড নেই, যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখছিলাম যে দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গায় ইলেকট্রন হচ্ছে ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি একদম 0 হয়ে যাচ্ছিল। তো ইলেকট্রনগুলো সবার পরস্পর থেকে দূরে সরে গেছে। এবার তাহলে এটা প্লাস এটা মাইনাস, তোমরা এখানটা প্লাস দিলাম এখানটায় মাইনাস দিলাম, তাহলে আমরা বলছি যে দিস ইজ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এবং এটা হচ্ছে সিগমা স্টার 1s, ঠিক আছে? তাহলে পজিটিভ ওভারল্যাপ বা ইনফেজ ওভারল্যাপে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, নিউক্লিয়াস দুটোর মাঝখানে ইলেকট্রন ক্লাউড কনসেন্ট্রেট করছে এবং যেটা সিস্টেমকে স্টেবিলিটি দিচ্ছে। ইলেকট্রন ডেনসিটি এখানে বাড়ছে, উল্টে এখানে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ আউট অফ ফেজ কম্বিনেশন, ঠিক আছে? সাবট্র্যাকটিভ কম্বিনেশন বা নেগেটিভ ওভারল্যাপ, সেই কারণে এখানে তৈরি হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার এইখানে আরেকটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে দুটো শব্দ আমরা উচ্চারণ করি, নিশ্চয়ই আমি আগেও বলেছিলাম এই চ্যাপ্টারেই। সেটা হচ্ছে গেরাডে এবং আনগেরাডে। উচ্চারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম, কেউ উচ্চারণ করে জেরাড আর আনজেরাড। উচ্চারণ নিয়ে আমাদের কোনো টেনশন নেই, বিষয়টা বোঝা নিয়ে আমাদের হচ্ছে মূল কাজ। তো জিরেড বা জেরাড বা গেরাডে এই পার্টিকুলার শব্দটার মানে হচ্ছে সিমেট্রি, উল্টো দিকে এটা হচ্ছে আনসিমেট্রি। এবার এই মলিকিউলার অরবিটালগুলো কোনটা হচ্ছে জি আর কোনটা ইউ সেইটা আমাদেরকে চিনতে হয়, ঠিক আছে? আমরা বলবো যে এটা একটা জি টাইপ এমও, এটা একটা ইউ টাইপ এমও, অর্থাৎ সিগমা 1s অরবিটালটা হচ্ছে গেরাডে বা জিরেড, আর সিগমা স্টার 1s যদি হয় তাহলে আনগেরাডে বা আনজিরেড। এবার এটা কেন বা বুঝবোটা কী করে? এখান থেকেও কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং এমও ইজ নট জিরেড বা এরকম টাইপের। তো যে কটা এমও সম্পর্কে এখন এখানে আমি আলোচনা করব, প্রত্যেকটা এমওকে দেখে চিনতে হবে ছবিগুলো যে এগুলো জিরেড নাকি আনজিরেড। কী করে চিনব? পুরো এই সিস্টেমটার মাঝখানটায় চলে আসো তুমি, একদম মিডিল পজিশনটাতে, ওই জায়গাটায় কল্পনা করো। মিডিল পজিশন থেকে তুমি দুদিকে সরছো, তাহলে এদিকে সরলেও তুমি এই ওয়েভের যে সাইনটা একদম মাঝ বরাবর কোনো তোমাকে চিহ্ন করতে হবে না, জাস্ট মনে মনে ভাবো যে মাঝখান থেকে আমি যদি ডান দিকে যাই কী সাইন পাচ্ছি? পজিটিভ সাইন পাচ্ছি তো, কারণ এই পুরো জায়গাটা জুড়েই তো পজিটিভ, আর এদিকে এলেও পজিটিভ। এই যদি সেম সাইন পাই তাহলে ওটা জিরেড বা গেরাডে। আর যদি মাঝখান থেকে একদিকে গেলে
যা সাইন অন্যদিকে আসলে অপোজিট সাইন যদি পাই তাহলে আনগেরাডে। ঠিক আছে, তাহলে আমি যদি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যাই আর এখান থেকে এইটুকু অপোজিট এবং ইকুয়াল ডিস্টেন্স যেতে হবে। আমি যদিও ছবিটা এখানে বাইরে দেখালাম, কিন্তু এখানে ছবিটা আর কি ভেতরে দেখাতে হবে। এখান থেকে মাঝখান থেকে ধরো এখানে গেলাম বা এখানে গেলাম, তাহলে একদিকে পজিটিভ পাচ্ছে একদিকে নেগেটিভ পাচ্ছে, আলাদা, তাই এটা আনজিরেড বা আনগেরাডে। তাহলে এই যে পজিটিভ ওভারল্যাপে বন্ডিং এবং নেগেটিভ ওভারল্যাপে অ্যান্টি বন্ডিং এমও তৈরি হলো সিগমা 1s এবং সিগমা স্টার 1s। এবার এই পজিটিভ আর নেগেটিভ ওভারল্যাপের বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা যা আমি আগে বললাম মুখে সেগুলোই লিখেছি, যে ওভারল্যাপ অফ এও উইথ সেম সাইন অফ ওয়েভ ফাংশন, একটা প্লাস হলো আর একটাও প্লাস, তাদের ওভারল্যাপ। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন ক্লাউড ইন মলিকুলার অরবিটাল উইল রিমেইন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বোথ নিউক্লিয়াই, দুটো নিউক্লিয়াসের মাঝখানে যেহেতু ইলেকট্রন ক্লাউড আছে। ইন বন্ডিং মলিকুলার অরবিটাল ইলেকট্রন ক্লাউড উইল নট রিপেল ইচ আদার, ইলেকট্রন ক্লাউডগুলো পরস্পরকে বিকর্ষণ করবে না। কেন? কারণ তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য দুদিক থেকে দুটো নিউক্লিয়াস বসে আছে, অ্যাজ ইট ইজ ইন বিটুইন টু নিউক্লাই হুইচ অ্যাট্রাক্ট দেম। দিস অ্যাট্রাকশন ফোর্স স্টেবিলাইজেস দ্য সিস্টেম। ঠিক আছে, আর নেগেটিভ ওভারল্যাপে কী বলছি, যে ওভারল্যাপ অফ অ্যাটমিক অরবিটাল উইথ অপোজিট সাইন অফ ওয়েভ ফাংশন, একটা প্লাস হলো অন্যটা মাইনাস। এবার বলছে দেয়ার ইজ নো ইলেকট্রন ক্লাউড বিটুইন দ্য নিউক্লিয়াস দুটোর মধ্যে কোনো ইলেকট্রন ক্লাউড নেই। সো রিপালসিভ ফোর্স ইজ অ্যাক্টিং বিটুইন নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করছে, অ্যাজ দে আর ইন্টারাক্টিং ডিরেক্টলি টু ইচ আদার, যেহেতু নিউক্লিয়াসগুলো পরস্পরের সঙ্গে ডাইরেক্টলি ইন্টারাক্ট করার সুযোগ পাচ্ছে, কারণ মাঝখানে কোনো ইলেকট্রন ক্লাউড নেই, তার ফলে কী হচ্ছে, রিপালশন বাড়ছে। একটা জিনিস মেনশন করিনি, সেটা হচ্ছে যখন সিগমা 1s তৈরি হচ্ছে, সিগমা স্টার 1s যখন তৈরি হচ্ছে, যে অ্যান্টি বন্ডিং, তখন এই যে মাঝখানটায় যেখানটা ইলেকট্রন ক্লাউড 0, সেইখানটায় একটা, আমরা এটাকে প্লাস এটাকে মাইনাস বলছিলাম, এখানটা একটা যদি আমরা প্লেন কল্পনা করি, সেই প্লেনটার উপরে ইলেকট্রন ফাইন্ডিং প্রবাবিলিটি 0, তাই জন্য এটা হচ্ছে একটা নোডাল প্লেন বা নোড। আমরা ওই এর আগে যখন বৈশিষ্ট্য লিখলাম অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে, যে ওর একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে একটা বা তার বেশি নোড বা নোডাল প্লেন থাকতেই হবে। সো দিস ইজ দ্য নোডাল প্লেন অফ সিগমা স্টার 1s। এইটা ওই আগের ছবিতে একটু মেনশন করে নাও। আচ্ছা, এরপর হচ্ছে পিজেড অ্যাক্সিয়াল ওভারল্যাপ। আমরা সিগমা 1s সিগমা স্টার 1s তৈরি করলাম 1s অরবিটালের কম্বিনেশনে। এবার 2s যখন কম্বাইন করবে তখন সিগমা 2s সিগমা স্টার 2s একই রকম, ফলে ওটা আর দেখালাম না। এবার পিজেড কম্বিনেশন দেখো, পিজেডে কী হচ্ছে, মানে অ্যাক্সিয়াল ওভারল্যাপ, তো ফলে আমাকে এরকমভাবে লিখতে হবে, এটা একটা অরবিটাল আর তার সঙ্গে আরেকটা অরবিটাল, ধরো এটা ওভারল্যাপ হচ্ছে, এটা একটা পিজেড, এটা একটা পিজেড। এবার যদি পজিটিভ ওভারল্যাপ হয়, পজিটিভ, বা আমরা যদি বলি যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেক্ষেত্রে সেম ফেজের কম্বিনেশন হতে হবে। প্লাস প্লাসকে মুখোমুখি থাকতে হবে বা মাইনাস মাইনাসকে মুখোমুখি থাকতে হবে, সেম ফেজের কম্বিনেশন। তাহলে এটি যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয়, তাহলে যারা সেম ফেজ কম্বাইন করছে সেখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, সেইটাকে বোঝানোর জন্য আমরা একটা এরকম একটা সাইন দেব। ঠিক আছে, এই পুরো জায়গাটা হচ্ছে এই দুটোর হচ্ছে মিক্সড একটা জায়গা, এবং এখানে প্লাস সাইন থাকলো। আর এইটা হচ্ছে ওদের সেকেন্ড যে লোবগুলো, এই লোবটা হচ্ছে এটা, আর এই লোবটা হচ্ছে এটা। তারপর এখানে সিম্বল কি ছিল, মাইনাস মাইনাস মাইনাস। ঠিক আছে, তাহলে এটা তৈরি হয়ে গেল আমাদের সিগমা 2pz। এবার এটা গেরাডে বা জিরেড নাকি আনজিরেড কী করে বুঝবো? সেন্টার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে যাও, এখানেও এদিকেও একটা সার্টেন ডিস্টেন্সে আসো, সেম ওয়েভ ফেজ, ওদিকেও প্লাস এদিকেও প্লাস, তাহলে হয়ে গেল জি। আর যদি উল্টো হয়, ধরা যাক এটা একটা পি অরবিটাল মানে পিজেড, আর একটা এর সঙ্গে পিজেড যুক্ত হচ্ছে। এবার আমরা বলছি যে এখানটা প্লাস হলে এখানটা মাইনাস, যদি অপোজিট ফেজ হয়, এই মাইনাসটা একটু উপরের দিকে বা নিচের দিকে লিখলে ভালো হবে, এটা প্লাস আর এটা মাইনাস। এবার যখন এরা কম্বাইন্ড হবে, এটা হচ্ছে নেগেটিভ ওভারল্যাপ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এবার কী হচ্ছে দেখো, এই দুজন যেহেতু আউট অফ ফেজ, দুটো আলাদা আলাদা ফেজ, এদের মধ্যে রিপালশন হবে, মানে এরা পরস্পরের থেকে দূরে সরে যাবে। তো আমরা এরকম একটা সিস্টেম পাবো, মানে যদি এরকম একটা হয়, ইলেকট্রন ক্লাউড তারা পরস্পরের থেকে দূরে সরে গেল, মাঝখানটা 0 হয়ে গেল ইলেকট্রন ডেন্সিটি। আর এই যে অরবিটালগুলো দূরের যে লোবগুলো, সেগুলো অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন থাকবে। তাহলে এটা থাকলো,
আর এটাও থাকলো। এবার মাইনাস প্লাস, তাহলে এখানটা লিখছি মাইনাস, এখানটা লিখছি প্লাস, আর এইগুলো উল্টো। এবার যদি এই পার্টিকুলার যে এটা তৈরি হলো, এটাকে আমরা কী নাম দেবো? সিগমা স্টার 2pz দিলাম নাম। আর এই মাঝখানটা যেখানটা ইলেকট্রন ডেন্সিটি একেবারে 0 হয়ে গেল, এখানটায় আমরা পেয়ে গেলাম একটা নোডাল প্লেন। ঠিক আছে? আর আরও কি না, মাঝখান থেকে যদি এদিকে যাই আর এদিকে আসি, দুটো উল্টো দিকে দুটো অপোজিট সাইন, সুতরাং এটা হচ্ছে একটা আনগেরাডে বা আনজিরেড, যা বলবে। তাহলে আবারও বলছি, আমাদের মলিকুলার অরবিটালের ছবি দেখে আমাদেরকে চিনতে হবে যে কোনটা জিরেড বা কোনটা আনজিরেড। অবশ্য ছবি না দেখেও চেনার একটা উপায় আছে, পরে বলছি সেটা। এটা কপি করো। তাহলে এরপর তৈরি হবে পাই এমও। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো সিগমা এমও, এসএস বা পিজেড পিজেড। এবার যদি পিএক্স পিএক্স কম্বাইন্ড হয়, অর্থাৎ সেখানে কী হবে, পাই এমও তৈরি হওয়ার জন্য আমরা জানি প্যারালাল ওভারল্যাপ হয়, প্যারালাল পাশাপাশি ওভারল্যাপ। তাহলে ধরো এটা প্লাসের সঙ্গে এটা প্লাস, মানে পজিটিভ ইন্টারফারেন্স হচ্ছে, পজিটিভ। তাহলে কি তৈরি হবে? ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যেই এরা পাশাপাশি এসে ওভারল্যাপ হলো, তাহলে এটার সঙ্গে এটা জুড়ে যাবে, আর নিচে এটার সঙ্গে এটা জুড়ে যাবে। তাহলে এই যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর হচ্ছে এদের অ্যাটমিক নিউক্লিয়াসগুলো ছিল আর কি। তাহলে এই বরাবর ওপরের দিকে একটা এরকম ইলেকট্রন ক্লাউড তৈরি হবে, আর নিচের দিকে একটা ইলেকট্রন ক্লাউড তৈরি হবে। উপরের দিকে একটা বড় করে প্লাস দেবো, নিচে একটা বড় করে মাইনাস দেবো, যেহেতু নিচের ফেজটা নেগেটিভ, মাইনাস ফেজ। তাহলে এইটা হয়ে গেল আমাদের পাই 2px, যেহেতু পিএক্স সরি এখানে লিখেই তাহলে 2px আর 2px ধরো কম্বাইন করছে, পাই 2px। এটা হচ্ছে আমাদের বন্ডিং মলিকুলার অরবিটাল বিএমও। আচ্ছা, এটা জিরেড না আনজিরেড? তাহলে আমরা যদি মাঝখান থেকে ওই দিকে যাই প্লাস, নিচে নামলে মাইনাস, তাহলে অবশ্যই এটা আনজিরেড। এবং মোর ইম্পর্টেন্টলি এই মাঝখানটায় যেটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যে প্লেনটা, সেই প্লেন মানে এই প্লেনের ওপর ইলেকট্রন ক্লাউড আছে, নিচে আছে, ওই প্লেন বরাবর নেই। সুতরাং ওই প্লেনটা, অর্থাৎ যেটা কিনা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, সেটাই হচ্ছে আমাদের এখানে একটা নোডাল প্লেন। ঠিক আছে? তাহলে যদি কোয়েশ্চেন হয় যে কোন অরবিটালে নোডাল ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটাই নোডাল প্লেন, তাহলে সঠিক অপশানের মধ্যে একটা হচ্ছে তোমার হচ্ছে পাই বন্ডিং এমও। ঠিক আছে? বন্ডিং মলিকুলার অরবিটাল পাই, সেটা পাই পিএক্স হতে পারে, পিওয়াই হতে পারে। ঠিক আছে? যেভাবে পিএক্স পিএক্স কম্বাইন করেছে এইভাবেই পিওয়াই পিওয়াই কম্বাইন করবে। সুতরাং পাই বন্ডিং এমোটা হচ্ছে এমন এমো যেখানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ইটসেলফ হচ্ছে নোডাল প্লেন। আর যদি আমরা এর উল্টোটা দেখাই, উল্টোটা বলতে প্লাসের সঙ্গে যদি মাইনাসের কম্বিনেশন দেখাই, আর মাইনাসের সঙ্গে যদি প্লাসের কম্বিনেশন দেখাই, অর্থাৎ যদি নেগেটিভ ওভারল্যাপ হয়, তাহলে এই যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এবার প্লাস আর মাইনাস পরস্পর থেকে দূরে সরে যাবে না, রিপালশন হবে। তাহলে এই নিউক্লিয়াস থেকে অত দূরে লিখবো না, কাছাকাছি লিখি। নিউক্লিয়াস থেকে একজন এই দিকে দূরে সরে যাবে, আর এ ওকে রিপেল করে দূরে সরে আসবে। মানে ছিল দুজন সোজা, দুজন এরকম দুদিকে হয়ে গেল। আর নিচেরটাও তাই, এটাও এরকম হয়ে যাবে আর এটাও এরকম হয়ে যাবে। ছবিটা ভালো হলো না, নিজেদের মতন করে ছবিটা ঠিক করো। মাঝ বরাবর এখান থেকে আমরা একটা নোডাল প্লেন পাবো। আর এই নোডাল প্লেনটা তো আছেই, কারণ ইলেকট্রন ক্লাউড এই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের ওপরের দিকে আছে, আবার নিচের দিকেও আছে। তাহলে অ্যালং দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ইলেকট্রন ক্লাউড নেই। তাহলে আমরা এখানে নোডাল প্লেন পাবো। একটা হচ্ছে এইটা, যেটা কিনা আইএনএ, আর একটা হচ্ছে এইটাও পাবো, যে অ্যাক্সিসটা হচ্ছে পারপেন্ডিকুলার টু আইএনএ। তাহলে সব মিলিয়ে তৈরি হয়ে গেল এটা পাই 2px এর স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল। সাইনগুলো দেখি, প্লাস মাইনাস, মাইনাস প্লাস। এইবার সেন্টার থেকে কোনো এক দিকে গেলে মাইনাস, উল্টো দিকে আসলে মাইনাস, এদিকে প্লাস, উল্টো দিকে গেলে প্লাস। সুতরাং দিস ইজ গেরাডে বা জিরেড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা 4 রকমের অরবিটাল বললাম, সিগমা স্টার আর পাই স্টার, 4 রকম বললাম। এবার হ্যাঁ, এক্স্যাক্ট বলতে গেলে পাই এটা 2px বানিয়েছি আমরা, তো পাই 2py বানালেও একই হতো। ঠিক আছে? সিগমা 1s বানিয়েছি বা সিগমা স্টার 1s বানিয়েছি, 2s বানালেও একই রকম তাদের শেপ হতো। তা এবার কথা হচ্ছে যে আমরা 4 রকমের মলিকুলার অরবিটাল জানলাম, সিগমা স্টার, পাই স্টার। তার মধ্যে আমরা দেখলাম, আচ্ছা আমি এটা মুছে নিই একটু, তার মধ্যে আমরা দেখলাম, আমি এখানে লিখছি এমও, আমি এখানে লিখছি নোডাল প্লেন,
নোডাল প্লেন, আর আমি এখানে লিখছি জিরেড বা আনজিরেড। তাহলে আমরা প্রথমে দেখলাম সিগমা, সিগমাতে নোডাল প্লেন নেই, আর এটা ছিল জিরেড। তারপর আমরা দেখলাম সিগমা স্টার, সিগমা স্টারে একটা নোডাল প্লেন এবং এটা আনজিরেড। তারপর আমরা দেখলাম পাই, পাইতেও মানে পাই বন্ডিং এমো, যেটা আমি সিগমাল মানে স্টার দিচ্ছি না মানে বন্ডিং এমো, ঠিক আছে? যেখানে স্টার নেই সেটা বন্ডিং, স্টার আছে মানে অ্যান্টি বন্ডিং। তবু তুমি ব্র্যাকেটে লিখে নাও, যদি অসুবিধা হয় তাহলে লিখে নাও, ঠিক আছে? পাই স্টার, স্টার মানেই অ্যান্টি বন্ডিং এমো। পাইটা আমরা দেখলাম আনজিরেড। আর আমরা দেখলাম যে এখানে দুখানা নোডাল প্লেন, একটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস আর একটা তার পারপেন্ডিকুলার প্লেন, এবং এটা জিরেড। তাহলে আমরা দেখলাম যে জিরেড কোনটা হবে, সিগমা আর পাই স্টার। ন্যাচারালি আনজিরেড কোনটা হবে, সিগমা স্টার আর পাই। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি, পাই সিগমা স্টার আর সিগমা পাই স্টার, ঠিক আছে? জিরেড আনজিরেড, জিরেড আনজিরেড দিয়ে কোশ্চেন ডাইরেক্টলি আসতে পারে, এমসিকিউ টাইপের কোশ্চেন। 4টে অরবিটাল দিল, এর মধ্যে কোনটা ইউ বা কোনটা জি, ঠিক আছে? কপি করো। এখানে নোট আছে, দুটো নোট আছে, একটা দুটো, ফার্স্ট নোটে দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। আমি বলছি এই লাইনগুলো তুলেই কিন্তু থিওরিটিক্যাল এমসিকিউ হতে পারে। কি আছে দেখো, বলছে ইফ আ নোডাল প্লেন ইজ পারপেন্ডিকুলার টু আইএনএ, যদি নোডাল প্লেনটা আইএন এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, অ্যান্ড লাইং বিটুইন দ্য নিউক্লাই, দুটো নিউক্লিয়াসের মাঝখানে যদি থাকে, দ্য করেসপন্ডিং এমও ইজ অ্যান্টি বন্ডিং ইন নেচার, ঠিক আছে? সিগমা স্টার এমোটাকে তুমি কল্পনা করো, সিগমা স্টারে তোমার হচ্ছে আইএন এর সঙ্গে পারপেন্ডিকুলার এবং দুটো নিউক্লিয়াসের মাঝখানে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইফ আ নোডাল প্লেন কন্টেইনস দ্য আইএনএ, যদি নোডাল প্লেনটা আইএন এর ওপর দিয়ে যায়, ইট ইজ আ পাই এমও ইন নেচার, তাই তো? পাই পাই বা পাই স্টার যে কোনো একটাতে তুমি পেয়ে যাবে এরকম। এবার বলছে সিগমা এমও ডাজ নট কন্টেইন আ নোডাল প্লেন কন্টেনিং আইএনএ, মানে সিগমা মলিকুলার অরবিটালগুলো তাদের এমন কোনো নোডাল প্লেন থাকবে না যেগুলো আইএনএ মানে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের সঙ্গে যারা একই সঙ্গে থাকবে আর কি। তো এই পার্টিকুলার পয়েন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার ডিরেক্টলি এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আমরা মলিকুলার অরবিটাল থিওরি সংক্রান্ত যাবতীয় যা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট সেটা কভার করলাম। নেক্সট ক্লাসে আমরা এই মলিকুলার অরবিটাল থিওরির যে বেস্ট যে অংশটা, অর্থাৎ যেটা কিনা পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখবো এবং তার যা কনসিকুয়েন্সেস, সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, হয় আগামীকাল অথবা পরশুদিন। তো ততক্ষণের জন্য টাটা।